আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি পরীক্ষা মার্চ মাসে হতে যাচ্ছে এবং দুই একটি ইউনিট হচ্ছে এপ্রিল মাসে এবং এর বাইরেও রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ সাবেক যে 7 কলেজ রয়েছে তাদেরকে মিলে যে নতুন বিশ্ববিদ্যালয় করা হয়েছে ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর বাইরেও ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু এখনো হয়নি। এই 3টে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য আমাদের বিশেষ আয়োজন, এই যে টপ 50 প্রশ্ন সলভ। বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে, বারবার যে প্রশ্নগুলো এসেছে এবং সামনের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো বাছাই করে প্রতিদিন কিন্তু আমাদের এরকম ক্লাস হচ্ছে এবং ক্লাসগুলো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইনোভেশন শিক্ষা পরিবার, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ইনোভেশন এডমিশন কেয়ার, সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আজকে আমরা বাংলা থেকে বাছাই করা 50টা প্রশ্ন, টপ 50 এরকম যে প্রশ্নগুলো বারবার আসতে পারে এরকম প্রশ্নগুলো আমরা বাছাই করেছি। তাহলে আর দেরি না করে এখনই আমরা শুরু করছি এই বাছাইকৃত প্রশ্নগুলো কিভাবে খুব সহজে এবং রোমান্টিকভাবে মনে রাখা যায় সেই বিষয়টা দেখছি। প্রথম প্রশ্নটাই আমরা দেখলাম একটা সন্ধি বিচ্ছেদ থেকে এসেছে, বলেছে মার্তণ্ড, এটার সঠিক সন্ধি বিচ্ছেদ কি? তাহলে মার্তণ্ড এর সঠিক সন্ধি বিচ্ছেদটা কি সেটা একটু আমরা দেখতে চাই। এখানে বলে দেওয়া আছে যে মার্তণ্ড এর সঠিক সন্ধি বিচ্ছেদটা কি। তাহলে এটা হলো মার্ত যোগ অণ্ড, মার্তণ্ড, মার্ত যোগ অণ্ড, এটা হলো মার্তণ্ড। 2, আপনার সত্যকে পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা দম্ভ নয়। এটা একটা গদ্য থেকে সরাসরি দিয়েছে, তাহলে এখানে ওই গদ্যে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই কিন্তু পড়তে হবে। আপনার সত্যকে পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা দম্ভ নয়। বিরাট দুঃসাহসেরা উকি দেয় 18 বছর বয়সে। কোন দুঃসাহস উকি দেয়? এই যে 18 বছর বয়সে আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যে 18 বছর যে বয়স, বিখ্যাত তার কবিতা, সেখানে তিনি বলেছেন 18 বছর বয়সে উকি দেয়। কি উকি দেয়? সেটা হলো কি হতে পারে? বিপদে ঝাঁপিয়ে পড়ার প্রবণতা, না বাধা বিপত্তিকে উপেক্ষা করার সাহস, ওকে, না অজানাকে জানার যে অধম্য আকাঙ্ক্ষা, এটা হলো 18 বছরে উকি দেয়। ওকে, পরের প্রশ্ন, জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জমি শব্দটি এটা হলো ফার্সি ভাষা। জমি শব্দটি হলো ফার্সি ভাষা। এই যে কয়েকদিন আগে ভর্তি পরীক্ষা হয়ে গেল নার্সিং এর, সেখানে এসেছিল রোজা, কোন শব্দ? ফার্সি শব্দ। যারা ধার্মিক তারা সুখী, এই যে যারা তারা, এখানে কিন্তু একটা আর একটার উপরে নির্ভরশীল। যারা ধার্মিক হলেই তারা সুখী, এছাড়া সুখী নয়। তাহলে একটা আর একটার উপরে যদি নির্ভর হয় এটাকে বলা হয় জটিল বাক্য। আর যেটা কারো উপরে নির্ভর নয়, একটা স্বাধীন বাক্য, সেটা কিন্তু সরল বাক্য। যেটা নির্ভরশীল সেটা হচ্ছে জটিল বাক্য। আর যেটা এবং, ও, আর এরকম যে শব্দগুলো সেটা হচ্ছে যৌগিক বাক্য। নিচের কোন শব্দটি মুখর শব্দের সমর্থক? মুখর মানে হলো মুখে মুখে প্রচারিত, এরকম। পঞ্চমুখটা কি? প্রশংসায় পঞ্চমুখ, অর্থাৎ মুখে খুব বেশি প্রশংসা করা, মুখর, প্রশংসায় মুখর, সেটাই হলো পঞ্চমুখ। শকুনি মামা হলো কুচক্রী লোক। সমাজে কিছু লোক থাকে যাদের কাজ হচ্ছে সবসময় শয়তানি করে কুচক্র ছড়িয়ে দেওয়া, তাদেরকে শকুনি মামা বলা হয়। কেয়ার কিল দ্য ক্যাট, এতই যত্ন করা হয়েছে, এতই কেয়ার করা হয়েছে, এটা একটা আদরের বিড়ালকে হত্যা করে ফেলছে। কেয়ার কিল দ্য ক্যাট, ওকে। অতিরিক্ত চিন্তায় আয়ু কমে, এটা একটা ফ্যারেজান ইডিয়মস, ওকে। কেয়ার কিল দ্য ক্যাট, অতিরিক্ত চিন্তায় আয়ু কমে। টু কাউন্ট অন চিকেনস বিফোর দে আর হ্যাচড, একজন আর চিকেন মানে মুরগির মাংস হিসাব করা, রোস্ট হিসাব করা, বিফোর দে আর হ্যাচড, অর্থাৎ রান্না করার আগেই মাংস বা রোস্টের কথা চিন্তা করা। এটা হলো বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় চণ্ডাল বলা হয়েছে রামচন্দ্রকে। বিভীষণের প্রতি মেঘনাদ, এটা চণ্ডাল বলা হয়েছে রামচন্দ্রকে। তাহারই পরে মনে, আমাদের বরিশালের কবি সুফিয়া কামাল, ওকে, যিনি প্রথম নেহালউদ্দিনকে বিয়ে করেছিলেন, চাচাতো ভাই। পরবর্তীতে নেহালউদ্দিন মারা যাওয়ার পরে চট্টগ্রামের বিশিষ্ট লেখক কি কামালকে যিনি বিয়ে করেন, ওকে, তিনি তার জীবনে যে নেহাল, তার যে প্রথম স্বামী, ভালোবাসার প্রিয়তম যে মারা গেছেন, তিনি কোনোভাবেই তাকে ভুলতে পারছেন না। এই জন্য তার কবিতায় তাহারই পরে মনে, এই কবিতায় মূলত শীতকালের কথা এখানে রূপক অর্থে তিনি বুঝিয়েছিলেন যে বসন্ত চলে আসছে ধরায়, কিন্তু শীতের যে তীব্র ব্যথা,
যে যন্ত্রণা সেটা কবি ভুলতে পারেননি। মূলত শীতকাল দিয়ে এখানে বোঝানো হয়েছে কবির যে প্রথম যে হাজব্যান্ড নেহালউদ্দিন যে মারা গেছেন সেটাকেই তিনি রূপক অর্থে বুঝিয়েছেন। লাল সালু উপন্যাসে মজিদ কাকে শয়তানের হাড্ডি বলেছিলেন? ওকে, কাকে বলেছিলেন? জমিলাকে বলেছিলেন তিনি শয়তানের হাড্ডি। আহ্বান গল্পে বুড়ি গোপালকে কি বলে ডাকতো? চকর্তি মশাইয়ের পো, মানে চক্রবর্তী মশাইয়ের ছেলে, সেটাকে তিনি চক্রবর্তী বলতে পারতেন না, বলতেন চকর্তি মশাইয়ের পো। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? সোনার তরী আমরা জানি মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে রচিত যেগুলো, সেগুলোকে আমরা একটা জাদুর মাধ্যমে মনে রাখি, একটা নিনজা টেকনিক, সেটা হচ্ছে পাজি আকাশ। পাজি আকাশ, পাজি আক্কাস। ওকে, এটাকে আমরা কিভাবে মনে করি? পাঞ্জেরি জীবন বন্দনা, পাঞ্জেরি কবিতা, জীবন বন্দনা, 18 বছর বয়স, কবর কবিতা, আর হইল সোনার তরী, এইগুলো সবই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর স্বরবৃত্ত ছন্দে রচিত এটা তো আমরা জানি, ছড়া যেগুলো, আম পাতা জোড়া জোড়া, এগুলো হচ্ছে ছড়া। আর অমিত্রাক্ষর ছন্দ তো আমরা জানি, এটা হলো মাইকেল মধুসূদন দত্ত যে অমিত্রাক্ষর ছন্দ, যেটাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা, সেইগুলা। এবং এটার মূল সনেটের জনক হলো কি? ফ্রান্সের পেত্রাক। ফেব্রুয়ারি 1969 কবিতায় বরকত কিসের প্রতীক? বরকত আত্মত্যাগের, অবিনাশী চেতনার প্রতীক। উপমান এবং উপমেয় এর মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? এটা রূপক কর্ম দ্বারায়। রূপক মন রূপ মাঝি, মন মাঝি, রূপক কর্ম দ্বারায় উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। মন রূপ মাঝি অর্থাৎ মনকে মাঝির সাথে তুলনা করা হয়েছে। বিভিন্ন গানেও আমরা দেখি মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। তাহলে এই যে মন রূপ মাঝি, মন মাঝি, এটাকে রূপক কর্ম দ্বারায় উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। শশাঙ্ক মানে হলো চাঁদ, শশাঙ্ক অনেকের নাম থাকে। ওকে, এটা মানে হলো চাঁদ। অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ হলো আমাদের যে বর্গের যে বর্ণ রয়েছে দ্বিতীয় বর্ণটা, অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ। এটার মধ্যে কে কে রয়েছে? অঘোষ মহাপ্রাণে দ্বিতীয় বনি, অর্থাৎ বর্গের দ্বিতীয়, বর্গের দ্বিতীয়টা। যেমন ক বর্গের দ্বিতীয় বর্গ হলো খ, ক এর পরে চ, ক চ, চ এর সাথে থাকবে ছ, ক চ ট ত প, ক চ ট ত প। এই হলো 5টা বর্গ আমরা জানি। ক থেকে কি ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে এদেরকে বর্গ বলা হয়। 5টা বর্গ, এক একটায় 5টা 5টা। তাহলে ক বর্গ একটা, চ একটা, ট একটা, ত একটা, প একটা। তাহলে ট এর সাথে থাকবে ঠ, ত এর সাথে থাকবে থ, প এর সাথে থাকবে ফ। এইগুলো হচ্ছে অঘোষ মহাপ্রাণ। তাহলে এর সাথে কোনটা মিলে আছে? খ নাই, ছ নাই, ঠ, এই যে ঠ এটা কারেক্ট, থ নাই এখানে, ফ নাই। ওকে, অর্ধচন্দ্র মানে আমরা জানি এই যে গলা ধাক্কা দেওয়ার সময় এইভাবে যে হাতকে অর্ধচন্দ্র করা হয়, মানে গলা ধাক্কা দেওয়া। এবার রৈবতক মহাকাব্যের রচয়িতা হলো নবীন চন্দ্র সেন। রেনেসা মানে হলো, এটা ফরাসি শব্দ, রেনেসা শব্দের অর্থ হইল, রেনেসা মানে নতুন জাগরণ, নতুন জাগরণ। বাংলাদেশে যে 24-এর যে যে আন্দোলনটা হলো, যে জুলাই অভ্যুত্থান, যেটা এইগুলো এক ধরনের রেনেসা। অর্থাৎ একটা দেশ দীর্ঘমেয়াদী অনেক বছর এক ধরনের শাসন চললে, দুঃশাসন চললে মানুষ তখন জেগে ওঠে। এই যে জেগে ওঠা, নতুন উদ্যমে জেগে ওঠা, এটাকে রেনেসা বলা হয়। খাসমহল, খাস মানে হলো ফার্সি শব্দ, খাস মানে হলো ফার্সি শব্দ। ওকে, একটু আগে আমরা দেখছিলাম রোজা, এটা হলো ফার্সি শব্দ। কোনটি অপিনিহিত উদাহরণ? অপিনিহিত মানে হলো রস্যিকার যদি আলাদা হয়ে যায়, যেমন এখানে আছে আজি, এখানে আসে সরেয়া জয় রস্যিকারে জি, সরেয়া একটা রস্যিকার জি, এই রস্যিকারের জায়গায় রস্যিটা আগে চলে আসছে, এই যে আইজ, এই যে রস্যিটা আগে চলে আসছে, এই যে রস্যি, তাহলে আইজ হলো, এটা হলো অপিনিহিত। তপবন, তপবনের সন্ধি বিস্তৃত হলো তপ যোগ বন, বিসর্গ সন্ধি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটি কোন উপন্যাসের নাট্যরূপ? এটা রাজর্ষি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাজর্ষি যে উপন্যাসটা রয়েছে, রাজর্ষি যে নাটক উপন্যাস রয়েছে, ওকে,
সেই যে রাজর্ষি যে উপন্যাসটা রয়েছে, তার রাজর্ষি উপন্যাস, এই উপন্যাসেরই একটা নাট্যরূপ হচ্ছে কোনটা? রাজর্ষি উপন্যাসটাকে যে রূপদান করা হয়েছে এটা হলো বিসর্জন নাটক। রাজর্ষি যে উপন্যাস সেটার চিত্রনাট্যটাই হলো বিসর্জন নাটক। জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ, আমরা জানি যে বরিশালের যে কবি রয়েছেন জীবনানন্দ দাশ, যিনি প্রেম করেছিলেন বনলতা সেনের সাথে, নাটোরের, যিনি বনলতার প্রেমে এতই মুগ্ধ হয়েছিলেন, বনলতার সাথে একবার দেখা করতে গিয়ে কিন্তু তিনি তার ভালোবাসায় মোহিত হয়েছিলেন। তিনি তাকে নিয়ে একটা কবিতাই লিখেছিলেন এবং কবিতার মধ্যে ভাবে একটা লাইনও ছিল, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তিনি এই যে তার প্রেমিকার কাছে দেখা করতে গিয়ে যে আনন্দ পেয়েছিলেন, যে তার প্রতি যে কেয়ার করেছিলেন কবির প্রতি, সেটা তিনি জীবনেও ভুলতে পারেননি। এত সুখ শান্তি তিনি আর কোথাও পাননি। জীবনানন্দ দাশ এই যে বরিশালের কবি, এবং তিনি কিন্তু বলেছিলেন, এবং তিনি সনাতন ধর্মের লোক ছিলেন, যেহেতু জীবনানন্দ দাশ সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের লোকেরা কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করে, যে আমরা এখন মারা গেলে আমি যদি ভালো কাজ করি আমি আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করব, আর যদি খারাপ কাজ করে থাকি তাহলে আমি শালিক কিংবা শঙ্খ বা অন্য কোনো প্রাণী রূপ ধারণ করে আসব। এই জন্য তার একটা কবিতায় কিন্তু এভাবে রয়েছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। তিনি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আরাধনা করে বলেছিলেন, আমি মৃত্যুর পরে যদি আমাকে মানুষ হয়ে বা কোনো কিছু হয়ে আমাকে পাঠানো হয় তাহলে আমি যেন এই বাংলায় চলে আসি। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ রূপসী বাংলা আছে, বনলতা সেন আছে, ধূসর পাণ্ডুলিপি আছে, কিন্তু সাত সাগরের মাঝি এটা কিন্তু মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের। সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফর, সিরাজউদ্দৌলার যে মীর জাফর কোন তারিখে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? ওকে, মীর জাফর বাংলার যে শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কিন্তু এই মীর জাফর সবসময় উঠে পড়ে লেগেছিলেন তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য। এবং সেই পলাশীর প্রান্তরে 1757 সালের 23শে জুন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক তার আগের মাসেই কিন্তু ষড়যন্ত্রটা হয়েছিল 19শে মে 1757 সালে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন জাতের ছিল? কায়স্থ পরিবারের ছেলে ছিল মৃত্যুঞ্জয়। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতায় তিনি বাংলার যে ইতিহাস ঐতিহ্য, হাজার বছরের সংস্কৃতি, হাজার বছরের সংগ্রাম সমৃদ্ধির কথা বলেছিলেন, তার মানে জনশ্রুত বা ঐতিহ্যের কথা বলেছিলেন। রেইনকোট গল্পে নুরুল হুদা কয়টা রেইনকোটের নিচে নিজেকে লুকিয়েছিলেন? একটা। সাম্যবাদী কবিতায় তপবন বলতে কাকে বোঝানো হয়েছে? আধ্যাত্মিক সাধনার স্থানকে। বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়, বৃক্ষ মানে মহিরহু, বিটপি, অটবি, লহরী, লহরী মানে হলো ঢেউ, এটা বৃক্ষ নয়। একাদশে বৃহস্পতি এ শব্দের অর্থ কি? সৌভাগ্যের বিষয়। উর্ণনাভ এ শব্দটার অর্থ হলো মাকড়সা, উর্ণনাভ দিয়ে মাকড়সাকে বোঝানো হয়। নদী শব্দের সংস্কৃতি শব্দটা কি? এটা হলো শরীর, নদীকে সংস্কৃতি ভাষায় শরীর বলা হয়। 18 বছর বয়স, এখানে 18 বছরকে তিনি কিসের সাথে তুলনা করেছেন কবি? স্টিমার বা ইঞ্জিনের সাথে। আমরা একটু আগে বলেছিলাম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, তিনি 18 বছর বয়স, এই কবিতায় 18 বছর বয়সকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করেছেন। স্টিমার যেভাবে জ্বলে পুড়ে সামনের দিকে এগিয়ে যায়, 18 বছর বয়সের একজন টকবগে তরুণরাও নিজের জীবনকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে সামনের দিকে শুধু জয় করে চলে যায়। এ ভরা বাদর মহাবাদর, এটা কে রচনা করেছেন? এটা বিদ্যাপতি রচনা করেছেন। এটা আমরা জানি বাংলা ভাষার যে প্রথম বই চর্যাপদ, তার মধ্যে তার একজন লেখক হলেন। ওকে, কি বলছে? এ ভরা বাদর মহাবাদর, এটা বিদ্যাপতির লেখা। বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি কোন ছন্দে রচিত? মুক্তক অক্ষরবৃত্তে রচিত, মুক্তক অক্ষরবৃত্তে। কোনটি ব্যতিহার বহুব্রীহি? ব্যতিহার বলতে দুইজন কর্তা যখন এক কাজ করে। বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, কানাকানি, কানে কানে দুইজন এক কথা বলেন, কানাকানি, চুলাচুলি, চুলে চুলে যদি দুইজনে যুদ্ধ করে। ঐশ্বর্যের বিপরীত শব্দ কি? নিঃস্ব। ঐশ্বর্য মানে সম্পদ, আর নিঃস্ব মানে কিছুই নাই। মা ছিল না বলে তার চুল কেউ বেঁধে দেয়নি, এটা সরল বাক্য। জটিল বাক্য হইলে এখানে একটার উপর একটা নির্ভরশীল এবং একটা কমা থাকতো। শুদ্ধ বানান হলো সান্ত্বনা, সান্ত্বনা, সান্ত্বনা বানান, সান্ত্বনা বানান। ওকে, এটা হলো শুদ্ধ, নিচে তফালা থাকবে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে
বিদ্রোহী কবি, আমাদের প্রেমের কবি এবং দ্রোহের কবি, বাঙালির জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত লেখা অগ্নিবীণা, যেটার মধ্যে রয়েছে বিদ্রোহী কবিতাটিও রয়েছে এই অগ্নিবীণার মধ্যে। এটার মধ্যে কয়টি কবিতা রয়েছে? 12টি। মজিদ চরিত্রটি কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র? এটা হচ্ছে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা, চট্টগ্রামের লেখক, চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করা সেই সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লেখক লাল সালু, যেখানে ধর্মকে ব্যবহার করে কিভাবে মানুষ তার ব্যক্তি স্বার্থকে হাসিল করে সেটা দেখানো হয়েছে লাল সালুতে। সেখানে প্রধান চরিত্র মজিদ। মহাজাগতিক কিউরেটর গল্পে ভিন গ্রহের প্রাণীরা কোন প্রাণীকে শ্রেষ্ঠ মনে করেছিল? পিঁপড়াকে। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কিসের জয়গান গেয়েছেন? তিনি কর্ম এবং সৃজনশীলতার। অ্যাটম শব্দের অর্থ হলো পরমাণু। অ্যাটম, ওকে, এ মানে হলো না, টম মানে হলো ক্ষুদ্র অংশ, অর্থাৎ এমন ক্ষুদ্র অংশ যাকে আর ভাঙ্গা যায় না, এটাকে পরমাণু বলে। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কার লেখা? বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা। কি পায়ের আওয়াজ শোনা যায়, এটি কোন ধরনের সাহিত্যের কর্ম? এটা কাব্যনাট্য, অর্থাৎ কবিতা, এটা নাটকের মতো, কাব্যনাট্য বলে। আমার পথ প্রবন্ধে নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলেছেন কাকে? সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব বা মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। ওকে, এটা শুধু নজরুলের মধ্যে নয়, এটা বিশ্বের বিভিন্ন আধ্যাত্মিক যারা চিন্তা ভাবনা করেন বিভিন্ন মনীষীর মধ্যে রয়েছে। লালন ফকিরের গানেও রয়েছে মানুষ বুঝলে সোনার মানুষ কবি, এরকম লালনের গানের মধ্যেও রয়েছে এরকম কথা। তাহারই পরে মনে, এটা বরিশালের কবি সুফিয়া কামালের, একটু আগে আমরা আলোচনা করেছিলাম তার প্রথম হাজব্যান্ড যে নেহালউদ্দিন যখন মারা যান তাকে তিনি স্মরণ করে লিখেছিলেন তাহারই পরে মনে। এটা প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা কিন্তু এই যে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে 7 কলেজ সেখানে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির করা বাছাই করা যে প্রশ্নগুলো, এই যে বাংলার জন্য 50টা বাছাই করা প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। তোমরা এই গুচ্ছে যারা পরীক্ষা দেবা, 7 কলেজে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবা এবং যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দেবা, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। গতকালকে আমাদের জিকে ক্লাস হয়েছিল, সেইগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা। আজকে বাংলা ক্লাস গেল, এরপর ইংরেজি ক্লাস তোমরা ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে এই যে ভার্সিটিগুলো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, গুচ্ছের যে 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষার জন্য ক্লাসগুলো ভালো করে বিচার বিশ্লেষণের মাধ্যমে পড়ো। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।